সার্জিস শিবিরের ভূমিকাকে স্বীকৃতি দিয়েছে সেদিন। তাদের সমাবেশে গিয়ে আপনি বললেন তারা প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে এই আন্দোলনের চালিকা শক্তি ছিল। আমি এটা অস্বীকার করবো কেন? এটা তো অসততা। আন্দোলনে তাদের অংশগ্রহণকে আমি অস্বীকার করবো কোন যুক্তিতে, যেখানে তারা সত্যিকার অর্থে অংশগ্রহণ করেছে? আচ্ছা, এই আন্দোলনে কি শিবিরের ভূমিকা ছিল না? এই টাকলু কি বললো? সার্জিস সেদিন শিবিরের আন্দোলনের ভূমিকাকে স্বীকৃতি দিয়েছে, আর এই তথাকথিত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে সমর্থনকারী বাটপার আসলে সমর্থন করে না। সে বলছে কি, আপনি তাদের প্রোগ্রামে গিয়ে, সমাবেশে গিয়ে তাদেরকে স্বীকৃতি দিবেন, আর তাদের সাথে সমানে ব্যাট চালিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সভাপতি বা আহ্বায়ক আরিফ সোহেল। দুর্দান্তভাবে চড় মেরেছে এই দুই শয়তানকে। প্রথমে কথা হলো, এই ভিডিওতে আমরা পাবো সে কিভাবে রেজানুল হক সম্ভবত খুনের উস্কানি দিচ্ছে ভারতের মতো করে, একদম সেই রিপাবলিক বাংলার ময়ূখ রঞ্জন ঘোষের মতো করে সরাসরি খুনের উস্কানি দিচ্ছে, আর তার সাথে তুষের আগুনে ভাওয়া দিয়ে যাচ্ছে আশরাফ কায়সার। এই দুইটার কথা পরিপ্রেক্ষিতে আরিফ সোহেল কি দুর্দান্ত কথাই না বলেছে, সেটা যদি আপনি মিস করেন তাহলে ভুল করবেন। প্রথমে বলে নিন এই লোকটি কে। এ হলো রেজানুল হক সম্ভবত নাম। সে একজন খুনি, ভারতপন্থী দোসর, শেখ হাসিনার লালিত পালিত দোসর। বর্তমানে স্বনামধন্য মাছরাঙ্গা কোম্পানির প্রতিষ্ঠিত স্কয়ার কোম্পানির প্রতিষ্ঠিত মাছরাঙ্গা কোম্পানিতে সম্ভবত নিউজ ডিপার্টমেন্টের হেড হিসেবে সে আছে। সেখানে থেকেই স্কয়ার গ্রুপের অর্থ আরামায়েশকে ব্যবহার করে শেখ হাসিনার পক্ষে প্রচারণা চালিয়ে যাচ্ছে। এতে নিশ্চিতভাবে স্কয়ার গ্রুপের এবং মাছরাঙ্গা সম্পূর্ণরূপে তাদের ভাবমূর্তি নষ্ট হচ্ছে। এই মাছরাঙ্গা টেলিভিশন এবং স্কয়ার গ্রুপের প্রতি মানুষের মনোভাব হবে যে এই কোম্পানিটি, এই টেলিভিশন চ্যানেলটি শেখ হাসিনার পক্ষে এবং খুনের ইন্ধন দেওয়া। তার পুরনো কিছু রেকর্ড আপনাদেরকে ভবিষ্যতে ভিডিওতে শোনাবো, সে কিভাবে শেখ হাসিনার পক্ষে অবস্থান করত। মাছরাঙ্গা টেলিভিশন থেকে অবশ্যই স্কয়ার গ্রুপের উচিত এই খুনির দোসরকে, খুনের উস্কানিদাতাকে অবিলম্বে সরিয়ে দেওয়া, নয়তো এখানে খারাপ কিছু ঘটে যেতে পারে। বারবার অন্যায় তো মানুষ মেনে নেবে না, কারণ এইসব মিথ্যাচারী, মিথ্যাবাদী এবং খুনের দোসরদের তো বিচার হচ্ছে না। চলুন আমরা তার পুরো বক্তব্যটি শুনি। সার্জিস শিবিরের ভূমিকাকে স্বীকৃতি দিয়েছে সেদিন, এরকম একটা অভিযোগ কিন্তু আরিফ আপনি জানেন। এই দেশটা কি উল্টো দিকে রওনা দিচ্ছে কিনা, মৌলবাদী বা প্রো পাকিস্তান, এই যে একটা অভিযোগটা উঠছে, এটা কতখানি শঙ্কিত হওয়ার মতো? যে আপনি যদি স্বাধীনতা বিরোধী শক্তির সাথে যোগসাজশ করেন, তাদের সাথে, এবং তাদের সমাবেশে গিয়ে আপনি বললেন তারা প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে এই আন্দোলনের চালিকা শক্তি ছিল। দর্শক, আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি মাছরাঙ্গার আজকের বৈঠকখানায়। এই যে এইভাবে সে বলে যাচ্ছে বারবার, শিবির কি আন্দোলনে অংশগ্রহণ করেছে, তাকে স্বীকৃতি দিবে না? আপনি কি শিবিরকে মেরে ফেলতে চান? আপনি এই সংগঠনকে কি করতে চান? আপনি কি তাদেরকে আধারিং করে রাখতে চান? শেখ হাসিনা এই কথাগুলো বলতো ভারতের নির্দেশে। সে কার নির্দেশে বলছে সেটি দেখার বিষয়। আমি যদি তাকে দেখি, নিশ্চিতভাবে আইন মানব না, কারণ আইন তো তাকে ধরছে না, আইন তো আমার জন্য কাজ করছে না, আর সে তো খুনিদের পক্ষে কথা বলছে। সুতরাং আইন মানার কোনো যুক্তি থাকে না। সাধারণ এই কারণে সরকারের উচিত দ্রুত ব্যবস্থা নেওয়া, যাতে মব জাস্টিস না হয়ে যায়। এসব প্রতারক, খুনি, মিথ্যাবাদী ভারতপন্থীদেরকে অবশ্যই তাড়াতে হবে যেই যেই অবস্থান থেকে, যেই যেই প্রতিষ্ঠানে আছে, নয়তো সেই প্রতিষ্ঠান ধ্বংস হওয়ার ঝুঁকিতে থাকবে। চলুন আমরা আরিফ সোহেলের চমৎকার বক্তব্য শুনি। এখানে সবাই আসলে একে অপরকে নির্মূলের রাজনীতি করেছে। আমি তোমাকে নির্মূল করে দিব অথবা তুমি আমাকে নির্মূল করে দিবে। 13-14 সালে শাহবাগ আন্দোলন, যেটা আমরা জানি যে ফেনোমেননটা, এটা ছিল কিন্তু এই রাজনীতিকেই প্রতিষ্ঠিত করা দেশে, যার মধ্য দিয়ে হাসিনা রাজাকারদের নির্মূল করার কথা বলে ফ্যাসিবাদ দেশের মানুষের কায়েম করেছে। পরবর্তীতে জুলাই মাসে আমরা কি দেখলাম? দেশের মানুষ দলমত নির্বিশেষে, ধর্ম বর্ণ নির্বিশেষে, নৃতাত্ত্বিক পরিচয় নির্বিশেষে তার রাস্তায় নেমে এসেছে। একই সাথে আমরা দেখেছি যে হিজাবি মহিলারা এবং স্কার্ট পরা মহিলারা একসাথে তারা আন্দোলনে চলে আসছে, লেবাসধারী হুজুর চলে আসছে, লিবারাল চলে আসছে, সবাই একসাথে। এটা হচ্ছে আমাদের জাতি তৈরির, পলিটিক্যাল কমিউনিটি তৈরি করার একটা ঐতিহাসিক সুযোগ আমাদের সামনে উপস্থিত হয়েছে। পরবর্তীতে এখন আবারও সেই পুরনো
আইদার তুমি প্রগতিশীল অথবা মৌলবাদী, দুইটার কোন একটা শিবিরে তোমার যোগ দিতে এরকম হবে, দিলে হবে না, আরেকটা ত্যাগ দিতে শিবিরকে হবে, নির্মূল ত্যাগ। করে ছাড়তে হবে। এই রাজনীতি এদিকে আবার আসো, তৈরি দেখেন। করার কিন্তু একটা প্রচেষ্টা চলছে। আমরা মনে করি এখানে বৈদেশিক ষড়যন্ত্র ইনভলভ, এবং এখানে দেশীয়ভাবে এই যে যারা আসলে শিবিরে আমাদেরকে একটা হবে। পলিটিক্যাল কমিউনিটি হিসেবে তৈরি হতে দিতে চায় না, তারা এখানে ইনভলভ। আমরা কিন্তু এটার বিরুদ্ধে। আমরা চাই এই দেশে যারা এক্সিস্ট করছে, যেমন আপনি শিবিরের কথা বললেন, শিবির কি আন্দোলনে অংশগ্রহণ করে নাই? করেছে। এটা একটা ফ্যাক্ট, এটা ট্রুথ। আমি এটা অস্বীকার করবো কেন? এটা তো অসততা। আপনার তার পলিটিক্যাল স্ট্যান্ড নিয়ে প্রশ্ন থাকতে পারে। শিবির বা জামাতের আমি যতটুকু দেখেছি অফিসিয়াল পলিটিক্যাল পলিসি, এখন অফিসিয়াল যেটা, সেটা বাংলাদেশকে স্বীকার করে বিভিন্ন বক্তব্যে তারা বলেছেন, যদিও তাদের মধ্যে পরস্পর বিরোধিতা আমরা দেখেছি, সেটা নিয়ে আমাদের কথা থাকতে পারে। কিন্তু আন্দোলনে তাদের অংশগ্রহণকে আমি অস্বীকার করবো কোন যুক্তিতে, যেখানে তারা সত্যিকার অর্থে অংশগ্রহণ করেছেন। একইভাবে ছাত্র শিবিরের যে প্রোগ্রাম, সেখানে সার্জিস ভাইকে দাওয়াত দেওয়া হয়েছে, তিনি গিয়েছেন। দলের প্রোগ্রামে দাওয়াত দিয়ে দেখা হোক, উনি যান কি যান না, মানে মানুষের কাছে ছড়াবেলা দাওয়াত দেওয়া হোক। বামপন্থী প্রোগ্রামগুলোতে দাওয়াত দেওয়া হোক, তাদের প্রোগ্রামগুলোতে দাওয়াত দিয়ে দেখা হোক। গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারী সকল পক্ষ, তাদের সকলের সাথে সহাবস্থান রেখে, সকলের মধ্যে ঐক্য রেখে আমরা এই পলিটিক্যাল কমিটি বাংলাদেশে এস্টাবলিশ করব, যাতে এখানে আর কখনো বৈদেশিক শক্তি এক পক্ষকে নির্মূল করার রাজনীতিতে চাতা হিসেবে আবির্ভূত হয়ে হস্তক্ষেপ করতে না পারে। ঠিক আছে, চমৎকার কথা। এবার শুনেন, তাদের খুনি হবার উস্কানি, খুন করার উস্কানি। এই প্র্যাকটিস কি আছে দুনিয়াতে, নাকি সবখানেই ওই মৌলবাদী গোষ্ঠী একদিকে, লিবারেল আরেকদিকে? একদিকে মৌলবাদী, একদিকে লিবারেল। উদাহরণ দিচ্ছে, এক থাকা যাবে না। আপনি ভারতে দেখবেন যখন বাংলাদেশে আন্দোলন চলে জুলাই মাসে, এখানে কংগ্রেস গিয়ে বিজেপির সাথে মিটিং করে আসে। ভারতে দেখবেন যে ভারতের জাতীয় স্বার্থেরা এক হয়েছে। বিজেপি আর এই কংগ্রেস আর এই তৃণমূল কংগ্রেসের মধ্যে কিন্তু প্রতিদিন মারামারি হচ্ছে। প্রতিদিন মারামারি হচ্ছে। এখন এখানেও মারামারি উস্কানি দিচ্ছে, স্পষ্ট মারামারি, সহিংসতার উস্কানি দিচ্ছে এই রেজানুল। তারপরও স্কোয়ার তাকে ধরে রাখবে, মাছরাঙ্গা তাকে ধরে রাখবে। আপনারা তাকে যেখানেই পাবেন তাকে ধরবেন, আইন হাতে তুলে নেবেন না, পুলিশের কাছে দিয়ে দিবেন, পরে পুলিশের উপরে নজর দিবেন, ডাকবেন, পুলিশ টাকা খায় কিনা। আমি পেলেও তাকে ছাড়বো না। আসুন আমরা পরের অংশ শুনি। সাজিদ ভাই যেখানে শিবিরের প্রোগ্রামে গিয়েছেন, সেখানে তিনি কথা বলেছেন। উচিত হবে যে আমাদের পলিটিক্যাল কমিউনিটিকে এই খেলাটা বুঝতে শেখা, যে খেলাটা এখন চলছে, বাংলাদেশের রাজনীতিকে আবার ওই বিভেদের দিকে ঠেলে দেওয়া। এখান থেকে আমাদের বেরোতে হবে। প্রগতিশীল মৌলবাদী এরকম বিষয়টা। মৌলবাদী যদি আপনি ধরেন, হিন্দুত্ববাদী যাদের হাতে অ্যাডভোকেট সাইফুল শহীদ হয়েছেন চট্টগ্রামে, তারাও মৌলবাদী। আবার ইসলামের কথা বলে এরকম মৌলবাদীও আছে। আবার এরকম মৌলবাদী আছে যারা কমিউনিজমের কথা বলে, শ্রেণী শত্রু খতমের নামে তারা সন্ত্রাস করে বেড়ায়। তো এটাকে আপনি কোনো সুনির্দিষ্ট ইডিওলজিতে ফেলতে পারবেন না। এই ভিডিও সংক্রান্ত সেই জায়গা থেকে আমাদের এখানে- এখানে পলিটিক্যাল এখানে কমিউনিটি এগুলো তৈরি হওয়ার জন্য সকলের মধ্যে একটা মেলামেশা প্রয়োজন, সকলের সাথে সকলের। সকলের একটি মেলামেশা প্রয়োজন। চমৎকার ভাবে তিনি তার কথাটি বলেছেন। দেখেন, এটা মানতেই হবে। এত অসাধারণ কথা বলেছে আরিফ শোয়েব, তাকে আমি চিনি না। তিনি যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সভাপতি বা নতুন কমিটির আহ্বায়ক, এটাই আমি আসলে খুব নির্দিষ্টভাবে জানতাম না। নাম শুনেছি, কিন্তু তাকে দেখলাম, এত সুন্দর কথা বলে। সিলেকশন ইজ রাইট। সো এইসব শয়তানদেরকে চিহ্নিত করতে হবে, রেজানুলদেরকে। আশরাফ কায়সার দুমুখো সাপ, এখনো মৌলবাদী স্বাধীনতা বিরোধী পক্ষের বলে আরে স্বাধীনতা যদি তোদের সফল হতো, তাহলে 24-এ এসে এত মানুষ মরা লাগবে কেন, এত মানুষ গুণ হবে কেন? এটা কোন স্বাধীনতা? এদের বদমাইশি ছুটাই দিতে হবে। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।